Dear learners, take my congratulations. I, Mr. Mosher Rahman, Assistant Head Teacher, Sheikh Muzaffar Hasan Secondary High School, Korsatpur, Jhineta. I am going to take an English class through Khulna Online School. I hope you are well, and I am also well by the grace of Allah. ক্লাস শুরুর আগে আমি জানতে চাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস যে ইজ মাই ব্ল্যাকবোর্ড ইজ ভিজিবল টু ইউ and is my sound is clear to you? If it is clear, so those who are joining or those who are joined in the meantime with us, তোমরা আমাদেরকে ইনফর্ম মি যে আমাদের ব্ল্যাকবোর্ড ক্লিয়ার আছে কিনা, তোমাদের দেখা যাচ্ছে কিনা, আমি যে কথা বলছি কথা তোমাদের সঙ্গে শোনা যাচ্ছে কিনা। তো ক্লাসে যাওয়ার আগেই আমি আহ্বান জানাবো, তোমরা যারা আসছো লাইভে তারা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও। আমি আজকে ইংরেজি দ্বিতীয় পত্রে একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে যাচ্ছি। এই টপিকটা এত গুরুত্বপূর্ণ যে এটা না জানলে nobody can learn English, and it is not possible to learn English without these topics. So I hope you will share with your friend circle so that they can enjoy this class and learn something from this class. So my dear student, এই ক্লাসটা শুধু ক্লাস 8 এর জন্য লেখা আছে, কিন্তু আসলে ক্লাস 8 এর জন্য নাই। এই আজকের আমি যে টপিকটা আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটা ক্লাস 6, 7, 8, 9, 10, after all, for all classes it is very important. আমি একটা প্রশ্নের মাধ্যম দিয়ে আজকের টপিকস শিরোনাম ঘোষণা করতে চাই। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রত্যেক দিন কোনো না কোনো কাজ করে থাকি এবং আমরা প্রত্যেকেই অনেক প্রকারের কাজ করে থাকি, তো করি না? তো তোমরা তো জানোই যে এই কাজ করার সাথে সাথে আরেকটা জিনিস প্রকাশ পায়। তোমরা কি বলতে পারবে সেই জিনিসটা কি প্রকাশ পায়? আমরা যখন কোনো কাজ করি তখন তার সাথে আরেকটা জিনিস প্রকাশ পায়। তো তোমরা কি একটু গেস করো যে একটু try to understand what is displayed when we do any work. আমি আশা করি তোমরা চেষ্টা করছো। ইতিমধ্যেই তোমরা যারা লাইন হয়েছো তারা এক একজন অ্যান্সারও দিয়েছো। তো যাই হোক বন্ধুরা, যখন আমরা কোনো কাজ করি, যে কোনো প্রকারের কাজ আমরা করি, তখন আমরা সেই কাজের সাথে সাথে সময় প্রকাশিত হয়। অর্থাৎ কাজটা কখন করছি, কাজটা এখন করছি, না কাজটা কি আমার করা হয়ে গেছে, না কাজটা কি ভবিষ্যতে করা হবে, এই সময় প্রকাশিত হয়। তো সময় ইংরেজি আমরা জানি যে সময় মানে কাল, কালের ইংরেজি হচ্ছে টেন্স। তো বন্ধুরা, আমরা আজকে টেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আজকের শিরোনাম টেন্স। At first we should know what is tense. Tense is the form of verbs which shows the action of time, of present, past and future. It is called tense. Tense হচ্ছে যে ক্রিয়ার কালকে, অর্থাৎ অ্যাকশন অফ
টাইম অফ অ্যাকশন, ক্রিয়ার কাল, কাজটা কখন সংগঠিত হচ্ছে, এই কাজটা সংগঠিত হওয়ার সময়কে, এক কথায় কাজটা সংগঠিত হওয়ার, অর্থাৎ কাজটা সংগঠিত একটা ভালো বাংলা, কাজটা হওয়ার সময়কে টেন্স বলা হয়। তো সাধারণত টেন্স ইজ দি অ্যাকশন অফ টাইম। আমাদেরকে মনে রাখতে হবে টেন্স 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বন্ধুরা, তোমরা 3টে টেন্স জেনে গেলে। তো এই 3টে টেন্স আবার 4 ভাগে ভাগ, প্রত্যেকটা আবার 4 ভাগে বিভক্ত। তো টোটাল মিলে টেন্স 12টা। আমি আজকে চেষ্টা করব প্রথম, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে 4টে ফর্ম, সেই 4টে ফর্ম আলোচনা করার। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে অনেকেই লাইনে এসে গেছো। আমি 1 মিনিট দেখে নিই কারা কারা আমার সাথে শেয়ার করছো। রাফিয়া ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াচিং, অ্যান্ড হোসনিয়ারা লাখি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি এখন প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট টেন্স যে 4টে অংশ, সেই 4টে এক এক করে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, এবং যারা এখনও শেয়ার করনি, যাদেরকে এখনও শেয়ার করা হয়নি, তোমরা তাদেরকে শেয়ার করে জানিয়ে দাও। তো 4টে ফর্মের প্রেজেন্ট টেন্সে 4টে ফর্মের প্রথমটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে যে বর্তমান, ইনডিফিনিট শব্দের অর্থ হচ্ছে যে অনির্দিষ্ট। অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ হওয়া, যাওয়া, খাওয়া, লওয়া, দেখা, চলা, বলা ইত্যাদি বোঝায়, এবং সেটা হচ্ছে যে নির্দিষ্ট করে বোঝাবে না, কিন্তু সেটা বর্তমানে প্রকাশ করবে। যদি এইরূপ ভাব যদি এইরূপ প্রকাশ পায়, তখন তাকে হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। আমি আবার বলছি, বর্তমানকালে কোনো কাজ হওয়া, যাওয়া, খাওয়া, চলা ইত্যাদি ভার্ব যখন এইভাবে প্রকাশিত হবে, তখন সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনিবার উপায়, বাংলা ক্রিয়ার সাথে বাংলা ক্রিয়ার সাথে ই, অ, এ, আ ইত্যাদি ইত্যাদি চিহ্ন থাকবে। অর্থাৎ সে বই পড়ে, তোমরা কি বুঝতে পারছো? সে বই পড়ে, পড় প্লাস এ। সে স্কুলে যায়, যায় প্লাস ই। সে আমাকে সাহায্য করে, করে, কর প্লাস এ। অর্থাৎ এইভাবে যখন বাংলা ক্রিয়ার শেষে ই, অ, এ ইত্যাদি যুক্ত থাকবে, তখন আমরা তাকে নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেখার আগে আমি একটু আলোচনা করতে চাই যে আমাদের স্মরণ রাখতে হবে যে প্রত্যেকটা টেন্সে, অর্থাৎ প্রত্যেকটা বাক্যের আমরা 4টে রূপ পেতে পারি। সেই 4টে রূপ কি? একটা হচ্ছে যে অ্যাসার্টিভ ফর্ম, যেমন রহিম স্কুলে যায়, এটা হচ্ছে যে অ্যাসার্টিভ ফর্ম। 2 নম্বরটা হচ্ছে যে ইন্টারোগেটিভ ফর্ম, রহিম কি স্কুলে যায়, এটা হচ্ছে যে ইন্টারোগেটিভ ফর্ম, প্রশ্নবোধক।
3 নম্বর হচ্ছে যে রহিম স্কুলে যায় না, এটা হচ্ছে যে না বোধক, অর্থাৎ এটাকে আমরা আরেকটা ফর্ম বলছি নেগেটিভ ফর্ম। আরেকটা হচ্ছে যে নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ না প্রশ্নবোধক। রহিম কি স্কুলে যায় না? তো এমনি করে আমাদের যে 12টা টেন্স আছে, আমরা প্রত্যেকটা টেন্সকে এই 4টে ফর্মে ভাগ করতে পারি। তো আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রত্যেকটা ফর্মের একটা করে উদাহরণ নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং আমি উত্তরটা তোমাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। তো আমরা 3বার উপায় দেখলাম বাংলা গঠন। আমরা গত ক্লাসে আমি আলোচনা করেছি যে হাউ টু লার্ন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ টু মেক সেন্টেন্স, অর্থাৎ কীভাবে বাক্য তৈরি করতে হয়। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আমি আবার স্মরণ করে দিলাম, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আমরা গত ক্লাসে আমরা এটা ভার্ব কীভাবে, এই সাবজেক্ট কীভাবে চিনতে পারবো, সাবজেক্ট কীভাবে একটা বাক্যের ভিতর থেকে বের করতে হবে এবং কিভাবে ভার্ব বের করতে হবে এবং কিভাবে অবজেক্ট বের করতে হবে, আমি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি গত ক্লাসে। তোমরা সেটা স্মরণ রেখেই আসবা। আমি তাকে সাহায্য করি। এই যে কর প্লাস কর প্লাস ই, অর্থাৎ করি, কর প্লাস ই করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ ফর্ম। তো প্রথমেই সাবজেক্ট আই, তারপরে আমাদের ভার্ব বুঝতে হবে। ভার্ব হচ্ছে করি, আই ডু, আমি ভুল বললাম, ভার্ব হচ্ছে সাহায্য করা, অর্থাৎ ভার্ব হচ্ছে সাহায্য করা। এই সাহায্য করা হচ্ছে যে ভার্ব হেল্প। কাকে করি সাহায্য? তাকে, অবজেক্ট। আমি তাকে সাহায্য করি, আই হেল্প হিম। সে আমাকে সাহায্য করে। আমরা একটু আরেকটা নিয়ম, সে আমাকে সাহায্য করে। সে আমাকে সাহায্য করে, এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটা জিনিস আছে, বাড়তি একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে বাক্যের কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, বাক্যের কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। আমি আবার বলছি, বাক্যের কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, আর কোনো পার্সনের ক্ষেত্রে নয়, আর কোনো পার্সনের ক্ষেত্রে নয়, যখনই বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। তো এখানে সে তাকে সাহায্য করে, সে হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। হেল্পস, হি হেল্পস হিম, সে তাকে সাহায্য করে। এটা হচ্ছে যে অ্যাসার্টিভ ফর্ম। বন্ধুরা, আমরা এবার একটা নেগেটিভ ফর্ম দেব। এটা ইন্টারোগেটিভ ফর্ম। তুমি কি ভাত খাও? বাক্যটা যখন ইন্টারোগেটিভ হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটা যখন ইন্টারোগেটিভ হবে, তখন সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব ডু বা ডাজ ব্যবহৃত হবে। তো কোথায় ডু ব্যবহৃত হবে আর কোথায় ডাজ ব্যবহৃত হবে? এখানেও সেই একই কথা, বাক্যের কর্তা যখন থার্ড পারসন ডাজ ব্যবহার হবে, বাকি অবশিষ্ট সমস্ত কর্তার পূর্বে ডু ব্যবহার হবে। আমি আবার বলছি, বাক্যের কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, অর্থাৎ প্লুরাল হবে না, থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন সাবজেক্টের পূর্বে ডাজ ব্যবহৃত হবে, বাকি অবশিষ্ট সমস্ত কর্তার পূর্বে ডু ব্যবহৃত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেজন্য এর পূর্বে আমরা ডু ব্যবহার করতে পারি। ডু ইউ ইট রাইস? বন্ধুরা, আমরা আরেকটা উদাহরণ নিই।
করিম কি বই পড়ে? একটু চেষ্টা করো তুমি এই বাক্যটা তোমরা করতে পারো কিনা, আমি একটু দেখি, একটু চেষ্টা করো দেখি কারো উত্তরে কোনো ছাত্র বন্ধুর উত্তরে আসে কিনা। মাহফুজ আক্তার দেখছে, কবি স্যারকে ধন্যবাদ, অভিনন্দন জানানোর জন্য আমি অভিনন্দন জানাচ্ছি কবি স্যারকে। একটু চেষ্টা করে দেখো যে করিম কি বই পড়ে, এখানে আমরা কি বসাবো? আমরা কি ডু বসাবো না ডাজ বসাবো? তো নিশ্চয় করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমরা এখানে ডাজ বসাতে পারি। ডাজ করিম রিড আ বুক? ডাজ করিম রিড আ বুক? করিম কি একটি বই পড়ে বা করিম বই পড়ে? এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বাক্যের কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, কিন্তু যখনই বাক্যটা প্রশ্নবোধক হবে তখন কিন্তু আর ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। যখনই বাক্যটা নাবোধক হবে তখন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এবার যাব নাবোধক বাক্য। আমি তাকে বিশ্বাস করি না, এই যে না বোধ, পরির সাথে না যোগ হয়েছে, পরির সাথে না হয়েছে বাক্যটা নেগেটিভ হয়েছে। আমি তাকে বিশ্বাস করি না, বাট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটা যখন না বোধক হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটা যদি না বোধক হয় তো সেই ক্ষেত্রে আমাদের ট্রান্সলেশন করার নিয়ম হচ্ছে যে প্রথমে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট ব্যবহৃত হবে। সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট আমরা ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি একটু দেখি কেউ অ্যান্সার করতে পারে কিনা। সবাই চেষ্টা করছো। আই ডু নট বিলিভ হিম। যদি এইখানে বাক্যের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে হি does not believe him, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার সেই জন্য ডাজ নট, আর এটা ফার্স্ট পারসন সেই জন্য ডু নট ব্যবহৃত হয়েছে। আমরা আরেকটি বাক্যে যাব। কি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো বন্ধুরা? তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যম দিয়ে আমাকে জানালে আমি খুশি হব। আমরা এবার যাবো আরেকটি ফর্ম আছে বাকি, নেগেটিভ ইন্টারোগেটিভ। সে কি ইহা এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এই বাক্যে প্রশ্নবোধক আছে আবার না বোধক আছে। এই বাক্যে প্রশ্ন আছে আবার নাও আছে, সেজন্য এই বাক্যটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ না প্রশ্নবোধক বাক্য। এই বাক্যটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমেই সাহায্যকারী ভার্ব পড়বে, সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব, এবং সাবজেক্ট শ্রুতি মধুরের জন্য সাবজেক্টের পরে না বোধক দিলে খুব ভালো হবে। না দিলে নট সাহায্যকারী ভার্বের সাবজেক্টের পরে নট দিলে খুব সুন্দর শোনাবে, শ্রুতি মধুরের জন্য। যেমন আমরা উদাহরণ দেখতে পারি, ডাজ হি not do it? কি আরো ক্লিয়ার? আমি তোমাদের সাথে আছি, তোমরা যারা ইতিমধ্যে আমার সাথে আসছো, আমি আশা করব যে টেন্স ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। টেন্সকে বলা হয় ইংরেজির মাদার, অর্থাৎ টেন্স ইজ দি মাদার অফ ইংলিশ। We should bear in mind that every woman or every girl is not mother, but every mother is woman and every mother is girl. অর্থাৎ if you know tense,
properly and very nicely, you can do all kinds of function of the grammatical rules. Without tense, you should not possible do any kinds of grammatical function. For this why tense is the mother of English. It is very important class তোমাদের জন্য। আমি আশা করব যে তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবা, যাতে করে তারা এই ক্লাসটা ভালোভাবে উপভোগ করতে পারে। এবার আসি আমরা পরবর্তী টেন্স আলোচনা করতে যাচ্ছি। পরবর্তী টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পরবর্তী টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে চলমান, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ চলমান অবস্থায় রয়েছে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এরও বাংলা ক্রিয়ার শেষে যাচ্ছি, করছি, খাচ্ছি, যাচ্ছি, করছি, খাচ্ছি, দেখছি ইত্যাদি, এগুলো হচ্ছে যে সাধু ভাষা, চলিত ভাষা। আমরা যদি একটু সাধু ভাষায় বলতে চাই তাহলে যাইতেছি, করিতেছি, খাইতেছি, দেখিতেছি। তা আমরা সাধারণত সাধু ভাষা ব্যবহার করি না, আমরা চলিত ভাষা ব্যবহার করি। সেজন্য বাংলা ক্রিয়ার শেষে যখন যাচ্ছি, খাচ্ছি, দেখছি, অর্থাৎ কাজটা চলমান অবস্থায় রয়েছে, ভার্ব যদি এইরূপ প্রকাশ করে তখন তাকে হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চারটি রূপ আছে। একটা হচ্ছে যে অ্যাসার্টিভ ফর্ম, একটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম, একটা হচ্ছে নেগেটিভ ফর্ম, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। তো আমরা উদাহরণ নেব যে আমি বই পড়ছি, তার মানে তেছি, পড়ছি মানে পড়িতেছি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমেই গঠন প্রণালী, প্রথমে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব পার্সন অনুযায়ী, অর্থাৎ সাবজেক্টের পার্সন অনুযায়ী এম ইজ আর হবে, তারপরে মূল ভার্ব হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমি আবার বলছি, প্রথমে সাবজেক্টের পার্সন অনুযায়ী এম ইজ আর এর যে কোনো একটা হবে, সাহায্যকারী ভার্ব হিসেবে এম ইজ আর বসবে এবং মূল ভার্ব বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তারপরে যে অবজেক্ট, যেমন আমি বই পড়ছি, আই ফার্স্ট পার্সন, সেই জন্যই এম। রিডিং, রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। যখন অনির্দিষ্ট কোনো বস্তুকে বোঝায় তখন তার পূর্বে এ ব্যবহৃত হয়। সেজন্যই হচ্ছে যে আমি বই পড়ছি, আই এম রিডিং আ বুক। এই বাক্যটা যখন আমি প্রশ্নবোধক করব, সে বই পড়ছে, সে বই পড়ছে, he is reading a book। অর্থাৎ সে থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। যদি তুমি বই পড়ছো লেখা হয়েছে তাহলে সেখানে তো ইউ আর রিডিং এ বুক। বাক্যটা যদি ইন্টারোগেটিভ হয়, যে তুমি কি বই পড়ছো, তুমি কি ভাত খাচ্ছ, সেই ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে এম ইজ আর বসবে। যেমন আর ইউ, ইট প্লাস আইএনজি যোগ আর ইউ ইটিং রাইস। বাক্যটা যদি না বোধক হয়, অর্থাৎ তাহারা ভাত খাচ্ছে না, তার মানে খাইতেছে না, বাক্যটা না বোধক। সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব এম নট, ইজ নট অথবা আর নট, যে কোনো একটা হবে। তাহলে তাহারা দে আর নট ইটিং
রাইস। অর্থাৎ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম আলোচনা করলাম, ইন্টারোগেটিভ ফর্ম আলোচনা করলাম, অ্যাসার্টিভ ফর্ম আলোচনা করলাম। আমাদের থাকলো নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। আমরা ঠিকই এই নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মটা আলোচনায় আসছি। অর্থাৎ তুমি কি ভাত খাচ্ছ না? আর নট ইটিং রাইস। তুমি কি ভাত খাচ্ছ না, এটা হচ্ছে যে না বোধক আছে এবং প্রশ্নবোধক আছে, সেই কারণেই নেগেটিভ ইন্টারোগেটিভ। আর নট ইটিং রাইস। বন্ধুরা, আমরা এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনায় যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলাদেশে পুরাগঠিত বর্তমানকাল। তার মানে বর্তমানকালে কোনো কাজ পুরাপুরি হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, তার মানে তার ফল এখনো রয়েছে। যেমন আমার হাত কেটে গেছে সকালবেলা, কিন্তু সে হাতের ঘা হয়ে আমার এখনো রয়েছে। আমি ক্ষুধার্ত, সকালে আমি ভাত খাইছি, কাজটা করেছি, কিন্তু তার ফল অর্থাৎ আমার এখনো ক্ষুধা লাগেনি, তার মানে আমি যে কাজটা করেছি তার ফল এখনো বিদ্যমান রয়েছে। ভার্ব যদি এইরূপ প্রকাশ পায় তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ পুরোপুরি ঘটে গেছে, ভার্ব এরূপ বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। চিনিবার উপায় আছে বাংলা ক্রিয়ার শেষে আসি, আসো, আসেন, আসি, আসো, আসেন ইত্যাদি চিহ্ন থাকবে। যেমন আমরা কাজটি করে আসি, এই যে বাংলা ক্রিয়া শেষে আসি যুক্ত হয়েছে। যেহেতু বাংলা ক্রিয়া শেষে আসি যুক্ত হয়েছে সেহেতু এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ, তারপরে মূল ভার্বের 3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে যে অবজেক্ট। আমি আবার বলছি গঠন প্রণালী, প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ, তারপরে মূল ভার্ব 3 হবে অর্থাৎ ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং শেষে অবজেক্ট হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি আমরা কাজটি করে আসি, আমরা উই, সাহায্যকারী ভার্ব হ্যাভ, করে আসি, এখানে করা ইংরেজি হচ্ছে ভার্ব, সেই জন্যই ডান, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, দি ওয়ার্ক। We have done the work. আমরা এই বাক্যটাকেই প্রশ্নবোধক করতে পারি যে আমরা কি কাজটি করে আছি, জিজ্ঞাসা চিহ্ন। Have we done the work? এই প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ আমরা একই সেন্টেন্সে দুটো বাক্যের রূপ বোঝালাম, একটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য আর একটা হচ্ছে অ্যাসার্টিভ ফর্ম। এবার আসে আমি না বোধক বাক্যে আসি। না বোধক বাক্যে যদি আমরা গঠন প্রণালী অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে আসি আসো, আসি আসো এটা ধরে যদি করতে যাই তাহলে গঠন প্রণালীর চিহ্ন হচ্ছে বাংলা ক্রিয়া শেষে আমরা ভাত খাই আসি না, আমরা দেখে আসি না, আমরা করে আসি না। কিন্তু আমরা সাধারণত এইভাবে কথা বলি না। আমরা সেই কারণেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ফর্মের চিনবার হচ্ছে যে আমরা কাজটি করি নাই, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে নাই যুক্ত থাকবে। যখনই নাই যুক্ত থাকবে তখনই ধরে নিতে হবে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের না বোধক চিহ্ন। যেমন সে ভাত খায় নাই, এই যে নাই যুক্ত হয়েছে, অর্থাৎ সে ভাত খায় আসে না। এখানে প্রথমে সাবজেক্ট হি, এবার এখানে হ্যাজ হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ হবে, হ্যাজ নট ইটেন রাইস।
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ব্যতিক্রম নিয়ম আছে, যে অনেক সময় বাংলা ক্রিয়া শেষে আসে আসে থাকা সত্ত্বেও যদি বাক্যের ভিতরে স্পষ্ট অতীতকাল উল্লেখ থাকে তাহলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে করতে হবে। আমি আবার বলছি যে বাংলা ক্রিয়ার শেষে যদি আসি আসো উল্লেখ থাকা সত্ত্বেও যদি স্পষ্ট অতীতকাল উল্লেখ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে ইংরেজটা হবে। যেমন গতকাল আমি তাকে দেখিয়ে আসি। দেখেন এখানে কিন্তু স্পষ্ট বাংলা ক্রিয়া শেষে আসি আসি উল্লেখ রয়েছে এবং ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাট অন দি আদার হ্যান্ড গতকাল এখানে স্পষ্ট অতীতকাল উল্লেখ রয়েছে, সেই কারণেই ইমফ্যাসিসটা গতকালকে পরে আসবে। এই কারণেই হচ্ছে যে এরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইয়েস্টারডে আগে দিনও চলে পরে দিনও চলে। ইয়েস্টারডে আই saw him yesterday. এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ব্যতিক্রম নিয়ম। বন্ধুরা আমরা এবার আলোচনা করতে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Present perfect continuous tense. তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আরো সহজ মনে রাখার জন্য এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটা অত্যন্ত সহজ একটা টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে পুরাঘটিত চলমান বর্তমান কাল, অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ পুরোপুরি ঘটমান অবস্থায় চলমান অবস্থায় রয়েছে। বর্তমান কালে কোনো কাজ পুরোপুরি ঘটমান অবস্থায় ঘটে গেছে এবং সেই ঘটমান কাজটা চলমান অবস্থায় রয়েছে। ভার্ব যদি এইরূপ প্রকাশ পায় তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায় এক, অর্থাৎ যাচ্ছি, করছি, খাচ্ছি, ইত্যাদি। পার্থক্য শুধু হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকবে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সময় উল্লেখ থাকবে না। অর্থাৎ আমি একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আমি ভাত খাচ্ছি, এটা কি কোনো সময় উল্লেখ আছে বন্ধুরা? না, এর কোনো সময় উল্লেখ নেই, আমি ভাত খাচ্ছি। কিন্তু যদি বলি যে আমি সকাল থেকে ভাত খাচ্ছি, তাহলে দুইটা কাজেরই, অর্থাৎ আমি ভাত খাচ্ছি এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, অর্থাৎ খাচ্ছি, খাইতেছি। আবার আমি সকাল থেকে ভাত খাচ্ছি বা খাইতেছি এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব, কারণ এর সাথে একটার সাথে সময় উল্লেখ আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় উল্লেখ আছে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে কোনো সময় উল্লেখ থাকবে না। সেই কারণেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে দীর্ঘ সময় ধরিয়া কোনো কাজ চলিতেছে, দীর্ঘ সময় ধরিয়া কোনো কাজ চলিতেছে অথবা চলিয়ে আসিতেছে, অর্থাৎ চলমান অবস্থায় রয়েছে। ভার্ব যদি এইরূপ বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমরা একটা উদাহরণের সাহায্যে বলতে পারি এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সকাল থেকে অঙ্ক করছি।
এই যে করছি বা তেছি, করিতেছি, করছি বা করিতেছি, কিন্তু মূল ফ্যাক্টর হচ্ছে সকাল থেকে সময় উল্লেখ করেছে। যেহেতু সময় উল্লেখ করেছে সেহেতু এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদেরকে খেয়াল রাখতে হবে সময় দুইভাবে উল্লেখ থাকতে পারে। একটা হচ্ছে নির্দিষ্ট সময়, যেমন সকাল থেকে, জানুয়ারি মাস থেকে, গতকাল থেকে, বিকাল থেকে। আরেকটা হচ্ছে যে ধরিয়া বা যাবত কথা উল্লেখ থাকবে, যেমন 2 ঘন্টা ধরিয়া, 3 দিন যাবত, 2 বছর যাবত। এইভাবে যদি যাবত বা ধরিয়া কথা উল্লেখ থাকে তাহলে সেখানে ফর হবে। আর যদি নির্দিষ্ট সময় উল্লেখ থাকে তাহলে সিন্স হবে। তো যেহেতু আমাদের এখানে নির্দিষ্ট সময় রয়েছে সকাল থেকে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে এবং মূল ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। আমরা দেখি যে আই হ্যাভ বিন, অঙ্ক করছে, ডুইং দিস সাম, সকাল থেকে, সিন্স, সিন্স মর্নিং। আমরা সকাল থেকে অঙ্ক করছি। আমি যদি একটু আরেকটা উদাহরণ দিই যে ফর কিভাবে বসাবো, তাহলে লিখতে হবে দুই দিন ধরিয়া তারা হাঁটছে বা হাঁটিতেছে, যেটা হোক খুশি বসাতে, হাঁটছে বা হাঁটিতেছে। কয়দিন ধরিয়া? 2 দিন ধরিয়া, এখানে ধরে কথা উল্লেখ করেছে। সেজন্য এর সময় শেষে চেঞ্জ হবে না, এখানে আমরা ফর বসাতে পারবো। যেমন তাহারা, দে হ্যাভ বিন ওয়াকিং ফর 2 days। সে সকাল থেকে হাঁটিতেছে, হি হ্যাজ বিন ওয়াকিং ফর 2 days। আচ্ছা, এবার আসি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটা যদি না বোধক হয়, দুই দিন ধরে ঘুমাচ্ছি না, না বলতে, এই যে ঘুমাচ্ছি না 2 দিন ধরে সময় উল্লেখ করেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ নট বিন, অর্থাৎ হ্যাভ এবং বিনের মাঝখানে নট দিলে বাক্যটা শ্রুতিমধুর হয়। সেই কারণে আমরা আই হ্যাভ বিন নট না দিয়ে আই হ্যাভ নট বিন, অর্থাৎ হ্যাভ এবং বিনের মাঝখানে নট বসিয়ে বাক্যটাকে আই হ্যাভ নট বিন স্লিপিং ফর 2 days। সে কি সকাল থেকে ফুটবল খেলছে, বাক্যটা প্রশ্নবোধক, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক ফর। এখানে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব আগে যাবে, হ্যাজ, হ্যাজ হি বিন প্লেইং ফুটবল since morning। since morning।
তো প্রিয় বন্ধুরা, আমি খুলনা অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে তোমরা আমার সাথে দীর্ঘ সময় ধরে এই প্রেজেন্ট টেন্সের আমি যে 4টি ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইউনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করলাম। আমি আশা রাখছি যে আমি আমার পরবর্তী ক্লাসে আমি পাস্ট টেন্স এবং পাস্ট টেন্সের 4টি ফর্ম এবং ফিউচার টেন্সের 4টি ফর্ম ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। তো আজকে যারা আমার সাথে এতক্ষণ আসো এবং আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে তোমরা আমার এই উদাহরণগুলো, আমার এই বক্তব্যটা যদি আরও একবার দেখো, আমার এই ভিডিওটা যদি আরও একবার দেখো, তাহলে আমি আশা করি যে তোমাদের ধারণা টেন্স সম্পর্কে তোমাদের ধারণা মানে বিভ্রান্ত হবে না, টেন্স সম্পর্কে তোমরা সঠিক ধারণা পাবে। আমি এই আশা ব্যক্ত করে এই করোনার দিনে বর্তমান বাংলাদেশে আমরা বেশ মহামারী অবস্থার মধ্যে দিয়ে প্রবাহিত করছি, সেই কারণেই প্রয়োজন ছাড়া বাইরে যাব না। যখনই বাইরে যাব তখন মাস্ক ব্যবহার করব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা চলাফেরা করব এবং একেবারেই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়ে আমি আজকে মতো আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।